আপনি কোনোদিন অনুভব করেছেন যে আপনার বিজনেস যেন দাঁড় হয়ে গেছে এবং ওই রকমভাবে স্টপই রয়েছে? এমনকি আপনি কোনোদিন অনুভব করেছেন কোনো সেলস নেই, না কোনো নতুন কাস্টমার নেই, না কোনো ওই রকম কোনো জুনুন নেই যেটি আপনি আগেও অনুভব করেছিলেন? আপনি তো হার্ডওয়ার্ক করছেন, কিন্তু গ্রোথ আপনি কোনো জায়গাতেই দেখতে পারছেন না। যদি এমনটি হয়, বিশ্বের অনেক উদ্যমীদের ঠিক এমন ধরনেরই কথা। কিন্তু আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে গ্রোথ একটি রহস্য মোটেই নয়, আসলে একটি সিস্টেমেটিক ব্লুপ্রিন্ট, একটি এমন ধরনের ঢাঁচা যেটিকে যদি আপনি সঠিকভাবে এবং এক্স্যাক্টলি ফলো করেন তাহলে যে কোনো বিজনেস আকাশ ছুঁতে পারে। দ্য বিজনেস গ্রোথ ব্লুপ্রিন্ট এই রহস্যটিকে সবসময় উজাগার করে। এই বইটি শুধুমাত্র আপনাকে ইন্সপিরেশন দেয় না, আসলে আপনাকে এমন একটি রোড ম্যাপ আপনাকে দেয় যেটি টেস্টেড এবং প্রুভেন। প্রথম চ্যাপ্টারেই আমরা ওই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে শুনব এবং জানব এবং স্টার্ট করব যেটি বিজনেস ওনার্সরা কোন সময়ের জন্য সঠিকভাবে বলে না। আপনি আসলে কি সমাধান করছেন? চ্যাপ্টার 1। প্রত্যেক বিজনেসের জন্ম একটি সমস্যা থেকেই শুরু হয় এবং হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক উদ্যমী এই কথাটিকে সবসময়ের জন্য ভুলে যায় যে তাদের মূল উদ্দেশ্য কী ছিল। সে প্রোডাক্টের পরে ধ্যান সবসময়ের জন্য দেয়, ফিচারের পরে ফোকাস করে, মার্কেটিংয়ে সবসময়ের জন্য উলঝে থাকে, বাট দে ফরগেট দ্য মেন পয়েন্ট। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে কোনো বিজনেসটি শুরু ওই বার্নিং প্রবলেমটিকে জানা এবং শেখার থেকে হয়, যেটি আপনার আইডিয়াল কাস্টমারকে সবসময়ের জন্য সমস্যায় ফেলাচ্ছে। এবার প্রশ্ন এটি ওঠে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস থেকে লোকেদের লাইফের মধ্যে আসলে কি পরিবর্তন হচ্ছে? আপনি কি সত্যি কোনো ফ্রাস্ট্রেশন বা কোনো না বলা ভয় বা কোনো আদামেদা ইচ্ছাটিকে সমাধান করছেন? যত সময় পর্যন্ত আপনি এই কোর পিওর কথাটিকে না বুঝবেন ততসময় পর্যন্ত কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, কোনো সেলস টুল আপনার সাহায্য মোটেই করতে পারবে না। লেখক এই জায়গায় একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছে যে একটি ছোট অনলাইন টিচিং কোম্পানির, যেটি স্কুলের বাচ্চাদের সবসময় ম্যাথ পড়াতো। তাদের ইউএসপিও ছিল যে তারা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং প্রোভাইড সবসময়ের জন্য করাতো, কিন্তু লম্বা সময় পর্যন্ত গ্রোথ না হবার কারণে তারা ওই রুট কজটিকে ওই জায়গায় জানা শুরু করে দিল। তখনই তারা জানতে পারলো যে প্যারেন্ট শুধুমাত্র পড়ার কোয়ালিটি থেকেই নয়, আসলে বাচ্চাদের কনফিডেন্সের অভাবের কারণে বেশি পরিমাণে চিন্তিত ছিল। মানে আসল সমস্যাটি ম্যাথের বোঝার মধ্যে মোটেই নয়, আসলে নিজের পরে বিশ্বাস করার মধ্যে ছিল। যখন তারা নিজের মার্কেটিং এবং কোর কন্টেন্টটিকে এই ইমোশনাল ট্রিগারের পরে ওই জায়গাতে শিফট করে দিয়েছিল, বিজনেস রাতে রাত্রেই ওই জায়গায় উঠতে শুরু করে দিল। এর থেকে শেখার মতো কথা এইটি রয়েছে, যদি আপনি নিজের কাস্টমারের মনের মধ্যে চলা আসল যুদ্ধটিকে ওই জায়গায় বুঝে যান, তাহলে আপনার সার্ভিসটি তাদের জন্য শুধুমাত্র একটি অপশনই নয়, আসলে একটি প্রয়োজনীয় জিনিস হয়ে যাবে। আর এই জায়গা থেকেই শুরু হয় গ্রোথের এই জার্নিতে। আগে যেতে যেতে আমরা লেখক আমাদের একটি টুলও দেখিয়েছে, দ্য 5 ওয়াইজ টেকনিক। যখন আপনি যে কোনো সার্ভিস বা ফিচারের মাঝে বারে বারে কেন সবসময় শুনে, তখন আপনি একদমই সতর নিচে লুকিয়ে থাকা সমস্যার মধ্যে ঢুকে যান। মনে করে নিন যে আপনার কাস্টমার সবসময় বলে যে আমাকে খুব দ্রুত গতির ইন্টারনেট প্রয়োজন। একটি কিউ কারণ হচ্ছে আমি যেন ভিডিও কল করতে পারি। কারণটা কি? কারণ হচ্ছে যেন আমার ক্লায়েন্ট আমার থেকে সবসময় খুশি থাকে। 3, কারণ কি? কারণ হচ্ছে আমি যেন বেশি ডিল ক্লোজ করতে পারি। 4, কারণ কি? কারণ হচ্ছে আমার উপার্জন যেন অনেক বেশি বেড়ে যায়। 5, কারণ কি? কারণ হচ্ছে আমি যেন আমার ফ্যামিলিটিকে একটি ভালো কোয়ালিটির লাইফ দিতে পারি। এবার আপনি দেখুন যে আপনি শুধুমাত্র ইন্টারনেট স্পিড ওই জায়গায় বিক্রি করছেন না, আসলে একটি আশা বিক্রি করছেন, বেটার লাইফ এবং ফ্যামিলি। আর যখন আপনার মেসেজিং ওই লেভেল পর্যন্ত পৌঁছে যায়, তখনই ওই জায়গায় গ্রাহকরা ইমোশনালি ইন্টারাক্ট করে। এই কারণেই লেখক আমাদেরকে সবসময় বলে যে নিজের বিজনেসটিকে গ্রো করার আগে নিজের পারপোজটিকে ওই জায়গায় রিডিসকভার করুন। আপনার জন্য এটি শুধুমাত্র একটি সার্ভিস হতে পারে, কিন্তু আপনার গ্রাহক কাস্টমার এটি একটি সমাধান হতে পারে, একটি ক্লান্তময় শান্তি, একটি স্বপ্ন হতে পারে। চ্যাপ্টার 2,
এই চ্যাপ্টারটি শুরু হয় একটি কড়া সত্য থেকে, যে কোনো বিজনেসের গ্রোথটি ওই লিডারের গ্রোথ থেকে বেশি পরিমাণে তেজ মোটেই হতে পারবে না যেটি সে ওই জায়গায় চালাচ্ছে। এর মানে এটি হলো, যদি আপনি একটি বিজনেসের মালিক হন তাহলে আপনার মানসিকতা, চিন্তা করার মেথড এবং নির্ধারণ নেবার ক্ষমতাটি সবসময় নির্ধারিত ডিসিশন করে যে আপনার বিজনেসটি কত উচ্চে পৌঁছাতে পারে। এটি একটিমাত্র কারণ যে লেখক অন্য চ্যাপ্টারের শুরুটি ফাউন্ডার বটলনেক মানে হচ্ছে মালিকের স্টপ থেকে করেছে। অনেক বিজনেস এই কারণে ফেল হয় না যে তাদের কাছে পয়সা ছিল না বা টিম খারাপ ছিল, আসলে এই কারণে ফেল হয় যে তাদের লিডার ওই স্তরে নিজেদেরকে ওই সময় অনেক বেশি আপগ্রেড করতে পারেনি যে স্তরে বিজনেসটি পৌঁছাতে চাচ্ছিল। যত সময় পর্যন্ত আপনি নিজের পুরনো মাইন্ডসেটের মধ্যে সবসময় আটকে থাকবেন, সব জিনিস আমাকেই করতে হবে, অন্য কেউ আমার মতো ভালো মোটেই করতে পারবে না, বা আমি যেমনটি শিখেছি তেমনই ওই জায়গায় সঠিক রয়েছে, তৎসময় পর্যন্ত আপনি একটি লিমিট থেকে আগে মোটেই যেতে পারবেন না। এই জায়গায় লেখক খুবই ইম্পর্টেন্ট উদাহরণ দিয়ে দিয়েছে একটি ক্যাফের মালিকের, যে স্টার্টিংয়ে সব কিছু ওই জায়গায় নিজের থেকেই করেছিল। খাবার তৈরি করা, গ্রাহকের সঙ্গে সবসময় কথা বলা, পয়সার সবসময় হিসেব রাখা, সোশ্যাল মিডিয়ার পর্যন্ত নিজেকে ম্যানেজ করা। স্টার্টিংয়ে তো সব কিছু ওই জায়গায় সঠিক চলছিল, কিন্তু যতই ওই জায়গায় কাস্টমারটি বেড়ে গেল, তার এনার্জি ওই জায়গায় বাড়তে শুরু করে দিল। আস্তে আস্তে কাস্টমার ওই জায়গায় কম হলো, টিমের মধ্যে ফ্রাস্ট্রেশন আসলো এবং সেলস ডাউন হয়ে গেল। এর থেকে শেখার মতো কথা কি? আসলে প্রত্যেক বিজনেসটিকে স্কেল করার জন্য মালিককে নিজেরই ওই জায়গায় সিস্টেমের মধ্যে পরিবর্তন করতে হয়। লেখক এটিকে বলে ফ্রম ডোর টু বিল্ডার, মানে হচ্ছে যে একজন কোরা ব্যক্তি থেকে একটি লিডার তৈরি করতে ট্রান্সফর্ম হবা। এর মানে এটি যে আপনাকে নিজের ভূমিকাটি ওই জায়গায় পরিবর্তন করতে হবে, এডুকেশন থেকে ভিশনের দিকে, অপারেশন থেকে স্ট্র্যাটেজির দিকে। কিন্তু এই জায়গায় প্রশ্ন ওঠে যে এই পরিবর্তনটি এই জায়গায় আমরা কিভাবে আনতে পারবো? বই এই জায়গায় 3টি খুবই স্ট্রং স্টেপ বলেছে। প্রথম স্টেপ হচ্ছে যে ডেলিগেশনের একটি সায়েন্স ওই জায়গায় শেখা। ডেলি যে ছোট ছোট কাজ যেটি আপনার এনার্জি সবসময় নেয়, ওইটিকে আপনি ট্র্যাক করুন এবং ডেলিগেট করুন। কিন্তু ডেলিগেশনের মানে এটি মোটেই নয় যে আপনি কাজটিকে ওই জায়গায় সরে ফেলাবেন। এর মানে হচ্ছে যে ক্লিয়ার এক্সপেকটেশন দেওয়া, ফলো আপ সিস্টেম তৈরি করা এবং অ্যাকাউন্টেবিলিটি ওই জায়গায় তৈরি করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক ওই জায়গাতে তৈরি করা। প্রত্যেক প্রশ্নের পরে চিন্তা করার মোটেই প্রয়োজন নেই। যদি আপনার কাছে ওই জায়গায় নিয়ম থাকে, যেমন আন্ডার আওয়ার্স 5000 পার্সেসেস ক্যান অ্যাপ্রুভ টিম লিডার্স, বা এনি ক্লায়েন্ট ইজ কালেকশন মাস্ট বি আনসার্ড উইথিন 12 আওয়ার্স, তাহলে আপনি ওই জায়গায় কিওর্স থেকে বেঁচে থাকতে পারবেন। তৃতীয় স্টেপ হচ্ছে টাইম অডিট। 1 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক 30 মিনিটের একটি রেকর্ড কাছে রাখবেন যে আপনি কি করছেন, আর ওইটিকে 3 ভাগে বিভাজন করবেন: লো ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট এবং হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস। তারপরে আপনি দেখবেন যে আপনি নিজের কত সময় খুব কম এফেক্টিভ জিনিসে বরবাদ করছেন। ওই জায়গা থেকেই আপনি শুরু করবেন। যে এছাড়াও লেখক সবসময় আমাদের বলে যে সেলফ ডাউট এবং পারফেকশনিজম এই দুটি এমন ধরনের আমাদের শত্রু, যেটি আমাদের লিডারশিপটিকে নিজের থেকে ভিতর থেকেই খোকলা করে দেয়। আপনাকে প্রত্যেক নির্ধারণ নেবার আগে একটি পারফেক্ট প্ল্যানিং মোটেই প্রয়োজন হয় না। আপনাকে প্রয়োজন হয় একটি ব্যবহারের চিন্তা, যে জায়গায় আপনি খুব ব্যস্তই ট্রাই করবেন, খুব ব্যস্তই শিখবেন এবং তেজিতে আপনি সুধার করবেন। যেটিকে হেচআই থিঙ্কিং বলা হয়। এই চ্যাপ্টারের শেষটি খুবই ইন্টারেস্টিং এবং কোর থেকেই হয়েছে। একটি বিজনেসম্যান পড়ে একটি এন্টারপ্রেনারের মাইন্ডসেটের একটি ছায়ার মধ্যে, মানে হচ্ছে আপনি যেমন চিন্তা করেন তেমনই আপনার বিজনেসটি ওই জায়গায় তৈরি হয়। যদি আপনার চিন্তাটি একদমই সংকীর্ণ হয় তাহলে বিজনেসও ওই ঘেরার মধ্যে সীমিত হবে। কিন্তু আপনি যদি ওই জায়গায় ওপেন মাইন্ডে শেখা, পরিবর্তন করা এবং দায়িত্বটি স্প্রেড করার জন্য তৈরি থাকেন, তাহলে গ্রোথ কোনো একটি স্বপ্ন মোটেই থাকবে না, এটি একটি রিয়ালিটিতে পরিবর্তন হতে পারে। এবার আপনি তৈরি রয়েছেন নিজের ভিতরের লিডারটিকে আরও আপগ্রেড করার জন্য। কারণ হচ্ছে আপনি যখন পরিবর্তন হন তখনই আপনার বিজনেসটি ওই জায়গায় পরিবর্তন হয়।
তৃতীয় চ্যাপ্টারের শুরুটি একটি প্রশ্ন থেকে হয়, আপনার বিজনেস কি একটি মেশিনের মতো কাজ করে, বা প্রত্যেক দিন আপনি এর মধ্যে আগুন বুঝান? লেখক সবসময় বলে যে বেশিরভাগ বিজনেসের সবসময় কিওটিক থাকে, কারণ হচ্ছে তাদের কাছে কোনো সিস্টেম মোটেই থাকে না। আর যদি সিস্টেম ওই জায়গায় থাকেও বা সেটি শুধুমাত্র কাগজের মধ্যেই থাকে, আসল লাইফের মধ্যে মোটেই থাকে না। এই চ্যাপ্টার মধ্যে লেখক আমাদেরকে বলে যে কিভাবে সিস্টেম থিঙ্কিং আপনার বিজনেসটিকে ওই জায়গায় স্থিরতা এবং স্কেলেবিলিটি দুটি দিতে পারে। একটি বিজনেসকে স্কেলেবল যদি করতে হয় তাহলে তার মধ্যে রিপিটেবল সিস্টেম সবসময়ের জন্য প্রয়োজন পড়ে। এরকম ধরনের প্রসেসে যেটি আপনার ডাইরেক্ট না থাকার পরে ওই তেমনই কাজ করে যেমন আপনি ওই জায়গায় চেয়েছিলেন। কিন্তু একটি বড় ভুল যেটি বেশিরভাগ লোকেরা সবসময় করে, ওইটি হচ্ছে ওই সিস্টেমটিকে একবার তৈরি করে ওই জায়গাতে ভুলে যায়। লেখক আমাদেরকে সবসময় বলে যে এই সিস্টেম কোনো পাথরের দেওয়া দাগ মোটেই নয়, এটি একটি জীবিত জিনিস হয় যেটিকে সময়ের পরে ওই জায়গাতে রিভিউ, আপগ্রেড এবং ইমপ্রুভমেন্ট সবসময়ের জন্য করতে হয়। এটির প্রথম একটি স্টেপ হচ্ছে যে ম্যাপিং ইউর কোর প্রসেস। আপনার বিজনেসের মধ্যে এমন কি প্রসেসেস রয়েছে যেটি প্রত্যেক দিন রিপিটেবল হয়, যেমন হচ্ছে অর্ডার নেওয়া, ডেলিভারি করা, কাস্টমার সাপোর্ট দেওয়া, সেলস ওই জায়গায় কল করা, ইনভেন্টরি ওই জায়গায় চেক করা। এই সব কিছুকে সর্বপ্রথম একটি ফ্লো চার্টের মতো আপনি তৈরি করুন। সেটি ওই জায়গায় কাগজের পরে তৈরি করুন বা কোনো টুলের পরে। টার্গেট শুধুমাত্র এটি থাকা উচিত যে সব কিছুর জন্য ওই জায়গায় ক্লিয়ার দেখা যায়। তারপরে আসে দ্বিতীয় স্টেপ, সিস্টেমাইজেশন থ্রু ডকুমেন্টেশন। প্রত্যেক প্রসেসটিকে ওই জায়গায় ছোট ছোট স্টেপে আপনি ডিভাইড করুন আর একটি এসওপি, স্ট্যান্ডার্ড অন প্রোটিশিয়ান, আপনি তৈরি করুন। একটি এমন ধরনের এসওপি ভালো হয় যেটি পড়ে যে কোনো নতুন ব্যক্তিও ওই প্রসেসটিকে ওই জায়গায় রিপিট করতে পারে। এর কারণ ডিপেন্ডেন্সি সবসময় কম হয় এবং কোয়ালিটি সবসময় থাকে। তৃতীয় স্টেপ হচ্ছে অটোমেশন। ওই পসিবল প্রত্যেক টাস্কটিকে অটোমেট করার সবসময় চেষ্টা করবেন যেটি সবসময় রিপিটেটিভ থাকে এবং মানুষের দখলদারি ছাড়া সবসময় হতে পারে, যেমন হচ্ছে অটোমেটিক ইনভয়েসিং, প্লিমেন্টারি রিমাইন্ডার্স, ইমেল রেসপন্সেস, সিআরএমএম আপডেট, এরকম অনেক জিনিস। ইয়ার থেকে আপনার স্টাফের টাইমটি ওই জায়গায় সেভিং হবে এবং এরারও কম হবে। এবার এই জায়গায় খুবই প্রয়োজন একটি কথা আসে যে সিস্টেম ওয়াইসেস পিপল। অনেক লোকেরা চিন্তা করে যে ভালো টিমই সব কিছু, কিন্তু লেখক এই জায়গায় সবসময় বলে যদি ভালো একটি টিম খারাপ সিস্টেমের মধ্যে কাজ করে তাহলে তারা খুব বেশি পরিমাণে ক্লান্ত হয়ে যাবে। ঠিক অন্য জায়গায় যদি একটি অ্যাভারেজ টিমও ওই জায়গায় মজবুত সিস্টেমের মধ্যে থাকে তাহলে বেশি এফিশিয়েন্ট তারা হয়ে যায়। মানে হচ্ছে সিস্টেম ট্যালেন্টের আগে আসে। এই জায়গায় একটি ইন্টারেস্টিং কেস স্টাডিও দেওয়া হয়েছে একটি লজিস্টিক কোম্পানির, যে প্রত্যেকবার ডেলিভারি দেরি করার জন্য নিজের ড্রাইভারকে দোষ দিয়েছিল, কিন্তু যে ওই জায়গায় ডিটেলে যে যাচাই করলে জানতে পারলো যে ড্রাইভারের ভুল ছিল না, প্রসেসের মধ্যে কিছু কমই ছিল। ম্যাপ ওই জায়গায় আপডেট মোটেই হচ্ছিল না, রুটসের ম্যানুয়াল আপডেটিং কম ছিল, প্যাকেজিং লেভেলের মধ্যে ভুল হতো। যখন এইসব ভুলগুলির জন্য একটি সিস্টেম তৈরি করা হলো, জিপিএস রুট অপটিমাইজেশন, অটো লেবেলিং এবং টাইম ট্র্যাকিং, তখন ওই জায়গায় ডেলিভারি টাইম 25% কম হয়ে গেল এবং কাস্টমার ওই জায়গায় স্যাটিসফিকেশন 40% পরিমাণে বেড়ে গেল। লেখক এইটি সবসময়ের জন্য আমাদের বোঝায় যে বিজনেসে শুধুমাত্র অন অপারেশনের জন্য মোটেই হয় না, আসলে লিড জেনারেশন, সেলস, HR এবং ফাইন্যান্সের জন্য সবসময় থাকা উচিত। যখন প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে সিস্টেম থাকবে তখনই বিজনেস একটি মেশিনের মতো কাজ করবে। আর শেষে লেখক একটি পাওয়ারফুল লাইনও বলেছে যে সিস্টেম হচ্ছে স্কেলের একটি আত্মা। মানে হচ্ছে যদি আপনার নিজের বিজনেসটিকে আরও পরিমাণে স্কেল আপ করতে হয় তাহলে আপনাকে একটি সিস্টেম বিল্ডার হতে হবে, নট জাস্ট ফর এ ফাউন্ডার অর এ ম্যানেজার। চ্যাপ্টার 4, আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে কিছু কোম্পানি এবং লাইটনিং স্পিডে কিভাবে গ্রো করে আর অন্য কিছু কোম্পানি ঠিক ওই জায়গায় পড়ে থাকে? আসলে তাদের কাছে এক ধরনের প্রোডাক্ট, এক ধরনের মার্কেট এবং এক ধরনের টেকনোলজি তো থাকেই, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে লোকেদের ওই জায়গায় চয়েস এবং তাদের চিন্তা। লেখক এই চ্যাপ্টারটি শুরু এইটি দিয়ে করে একটি ভালো কথা থেকে।
আপনার বিজনেস অতই স্ট্রং যত আপনার টিমটি ওই জায়গায় রয়েছে। এই জায়গায় ওই টিম বিল্ডিংটিকে একটি আর্ট বা একটি সায়েন্স দুটি সবসময় মনে করে, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তারা এটি বলেছে যে কিভাবে আপনি এমন একটি টিম তৈরি করতে পারবেন যেটি শুধুমাত্র কাজই করবে না, আসলে আপনার ভিশনটিকেও আপন মনে করবে। সর্বপ্রথম কথা আসে হায়ারিং ফর অ্যাটিটিউড ফর নট জাস্ট ফর স্কিল্ড। বেশিরভাগ ফাউন্ডার্স এটি ভুল করে যে তারা রিজুমটি দেখেই, ওই জায়গায় ডিগ্রিটি দেখে এবং এক্সপিরিয়েন্সটি দেখেই সবসময় যেন লোকেদের রাখে। কিন্তু লেখক বলে যদি কোনো মানুষের অ্যাটিটিউড ভুল থাকে তাহলে সে যতই ট্যালেন্টেড থাকুক নাকি সে আপনার টিমটিকে ওই জায়গায় বিষাক্ত করতে পারে। এই জায়গায় একটি উদাহরণও রয়েছে। একটি কোম্পানি টপ সেলসম্যানকে ওই জায়গায় হায়ার করেছিল যে একাই মাসে লক্ষ লক্ষ টাকার বিজনেস সবসময় আনতে পারত, কিন্তু সে অন্যদেরকে নিচু সবসময় যেন দেখাতো, টিম মিটিংয়ের মধ্যে সবসময় যেন নেগেটিভ থাকতো এবং অন্যদের ক্রেডিট সে নিজেই সবসময় নিত। আর ফল এটি হলো যে বাকি সবাই ওই জায়গায় টিম ডিমোটিভেট হয়ে গেল এবং কোম্পানির কালচারটি ওই জায়গায় নিচু হওয়া শুরু হলো। আর যখন তারা ওইটিকে সরালো তখন সেলস একটু সময়ের জন্য ডাউনফল হলো, কিন্তু কয়েক মাসের মধ্যে টিম পুনরায় ওই জায়গায় ডাবল পারফর্ম করা শুরু করে দিল। দ্বিতীয় কথা, ডিফাইন দ্য কালচার ইউ ওয়ান্ট। যদি আপনি আগের থেকে ওই জায়গায় কিছু না বলেন যে আপনার কোম্পানির মধ্যে কিভাবে কী ধরনের ব্যবহার, অ্যাটিটিউড এবং কাজের মেথডটি ওই জায়গায় পছন্দ করা হবে, তখন আপনার টিম ওই জায়গায় নিজের থেকেই সবসময় চলবে। লেখক সবসময় সাজেস্ট করে যে আপনাকে নিজের কোর ভ্যালুসটিকে ওই জায়গাতে ডিফাইন করতে হবে এবং প্রত্যেক নতুন এমপ্লয়ীদের তার হিসাবেই অনবোর্ড করা উচিত। এবার এই জায়গায় কথা আসে নেক্সট স্টেপের, রাইট পিপল ইন রাইট সিট। প্রত্যেক মানুষের ভেতরে একটি শক্তি থাকে, কিন্তু প্রশ্ন এটি ওঠে যে সে কি ওই জায়গায় সঠিক জায়গায় বসে রয়েছে। লেখক এটিকে একটি বাসের মতো সবসময়ের জন্য বুঝিয়েছে। আপনার টিম একটি বাসের মতো, যার মধ্যে লোকেদেরকে শুধুমাত্র বাসে বসাতে হবে না, আসলে তাদেরকে সঠিক সিটের পরও বসাতে হবে। যদি কেউ ভালো একজন ক্রিয়েটিভ থাকে কিন্তু তাকে ওই জায়গায় অ্যানালিটিক্সের মধ্যে ঠেলে দেওয়া হয়, তাহলে হয়তো সে ফ্রাস্ট্রেট থাকবে বা ফেল। এরপরে কথা আসে কন্টিনিউয়াস ফিডব্যাক অ্যান্ড গ্রোথ এনভায়রনমেন্টের। একটি ভালো টিম তখন ওই জায়গায় তৈরি হয় যখন তাকে কন্টিনিউ একটি ফিডব্যাক পাবে, ট্রেন্ডিং পায় এবং গ্রো করার একটি সুযোগ জন্য তারা পায়। লেখক এই জায়গায় সবসময় বলে যদি আপনি নিজের এমপ্লয়িকে শুধুমাত্র একটি ওয়ার্কারের মতো ট্রিট করেন তাহলে সেটি শুধুমাত্র পয়সার জন্য কাজ করবে, কিন্তু আপনি যদি তাকে একটি পার্টনারের মতো সবসময়ের জন্য ট্রিট করেন তাহলে সে আপনার ভিশনের জন্য কাজ করবে। তারপর আসে একটি ইম্পর্টেন্ট বিন্দু, লেটিং গো অফ রং ফিট। যদি কোনো কেউ টিমের মধ্যে ফিট না হয়, বারে বারে নেগেটিভিটি বিস্তারিত করছে বা বারে বারে নিজের বেসিক কাজটিও তারা করছে না, তাহলে আপনাকে ওই জায়গায় ভয় পাওয়া মোটেই উচিত নয় যে তাকে বের করে দিতে হবে। লেখক এই জায়গায় বলে যে এ স্লো ডিসিশন টু ফায়ার ইজ এ ফার্স্ট ওয়ে টু কিল ইউর কালচার। এই চ্যাপ্টারের মধ্যে লেখক একটি এমন ধরনের কোম্পানির কথা সবসময়ের জন্য আমাদের সঙ্গে শেয়ার করেছে যেটি খুবই ভালো একটি প্রোডাক্ট তৈরি করত, কিন্তু প্রত্যেক 3 মাসের মধ্যে টপ ট্যালেন্টটি ওই জায়গায় ছেড়ে চলে যাচ্ছিল। আর যখন সে ওই জায়গায় অ্যানালিসিস করলো তখন তারা জানতে পারলো যে টিম লিড ওই জায়গায় টক্সিক ছিল, সে লোকেদের কথা মোটেই শুনতো না এবং মাইক্রো ম্যানেজ সবসময় করত। তাকে পরিবর্তন করার পর থেকে কোম্পানির রিটেনশন রেট 7% থেকে বেড়ে যেয়ে 55% পর্যন্ত হয়ে গেল। আর শেষে লেখক সবসময় বলে যে গ্রেট বিজনেস ইজ নট বিল্ড বাই সিস্টেমস অ্যালোন বাট বাই পিপল ফর রান সিস্টেমস। মানে আপনি যতই ভালো সিস্টেম তৈরি করেন নাকি, কিন্তু যদি ওই সিস্টেমটিকে চালানোর লোকেরা ওই জায়গায় ইন্সপায়ার্ড না থাকে, অ্যালাইন্ড না থাকে, তাহলে সব কিছু ওই জায়গায় বেকার হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারের মধ্যে লেখক ওই কাস্টমার জার্নির পরে সবসময়ের জন্য ফোকাস করে যেটি বিজনেসটিকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি সবসময় তৈরি করে দেয়। চ্যাপ্টার 5, আপনি কোনোদিন অনুভব করেছেন যে কিছু ব্র্যান্ড আমাদের মন এবং ব্রেনের মধ্যে সবসময়ের জন্য ঘর করে যায়, আর কিছু বাস আমাদের পয়সাটি কিনে ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়। এই পার্থক্যই হয় একটি সাধারণ এক্সপেরিয়েন্স এবং অসাধারণ কাস্টমার জার্নির মধ্যে। এই চ্যাপ্টার এই
অধ্যায়ের মধ্যে বলতে চাচ্ছে যে কিভাবে আপনি এমন একটি বিজনেস তৈরি করতে পারবেন যেটি শুধুমাত্র প্রোডাক্টটি বিক্রি করবে না, আসলে স্মরণ তৈরি করে। লেখকের কথা এই জায়গা থেকেই শুরু হয় যে বিজনেস ওয়েটি যেটি দুটি জিনিসকে খুব গোপনীয় সঙ্গে সবসময় বুঝতে পারে। একটি হচ্ছে কাস্টমার কি চায় এবং দুই, ওইটিকে আপনি কিভাবে অনুভব করাবেন যে ওইটি খুবই স্পেশাল রয়েছে। সর্বপ্রথম কথা হয় দ্য ফার্স্ট ইমপ্রেশন, যে সময়টিকে মানুষ নিজের ব্র্যান্ডের আগে প্রথমবার টক্কর খায়, সেটি আপনার ওয়েবসাইট হোক, সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বা কোনো এরকম ধরনের অ্যাড, ওই জায়গা থেকে তার যাত্রাটি ওই জায়গাতেই শুরু হয়ে যায়। এই মাইক্রো মুভমেন্ট এত বেশি পরিমাণে পাওয়ারফুল থাকে, যদি আপনি আগেরই ঝলকের মধ্যে ওই জায়গায় আকর্ষিত না করেন তাহলে ওটি সবসময়ের জন্য ওই জায়গা থেকেই চলে যাবে। এই জায়গায় লেখক সবসময় আমাদের বলে একটি রেস্টুরেন্টের কথা, যেটি নিজের প্রথম ইমপ্রেশনটি শুধুমাত্র অদ্ভুত একটি ওয়েলকাম ড্রিঙ্ক এবং খুব হেসে একটি গ্রিটারের সঙ্গে এত বেশি এফেক্টিভভাবে করে দিয়েছে যে লোকেরা বারে বারে ওই জায়গায় আসতে শুরু করে দিল। দ্বিতীয় স্টেজ আসে অনবোর্ডিং এক্সপেরিয়েন্স। অনেক কয়েকবার প্রোডাক্টটি কেনার পরে লোকেরা এই জায়গায় কনফিউজ হয়ে যায় যে এবার কি করবে। স্মুথ গাইডেন্স ওই জায়গায় মোটেই যদি না দেওয়া হয় তাহলে ওই জায়গায় শুধু কষ্টও পাবে না, আসলে অন্যদেরকেও ওই জায়গায় বলবে যে আপনার ব্র্যান্ডটি ওই জায়গায় সবসময় উলঝে থাকবে। লেখক আমাদেরকে বলে যে কিভাবে একটি সাস কোম্পানি একটি সিম্পল গেমিফাইড অনবোর্ডিং এক্সপিরিয়েন্স ওই জায়গায় তৈরি করেছিল, যার কারণ তাদের ইউজার রিটেনশন 40% থেকে বেড়ে যেয়ে 75% পর্যন্ত চলে গেছে। এবার এই জায়গায় কথা বলি যদি তৃতীয় এবং সবথেকে অদ্ভুত একটি জায়গার ব্যাপারে, দ্য লাইট পয়েন্ট। আপনার কাস্টমার ওই জায়গায় সবসময় তখন হনেস্ট থাকে যখন তার আশা থেকে আপনি বেশি দিয়ে দেন, সেটি একটি ছোট থ্যাংক ইউ নোট হোক বা একটি ফ্রি বোনাস সার্ভিস। লেখক এই জায়গায় সবসময় বলে দ্য লাইট ডাজন্ট নিড টু বি এক্সপেন্সিভ, ইট জাস্ট নিড টু বি আনএক্সপেক্টেড। চতুর্থ স্টেজ হচ্ছে হ্যান্ডলিং কমপ্লেন্ট উইথ এমপ্যাথি। প্রত্যেক বিজনেসের মধ্যে ভুল সবসময় হয়, কিন্তু পার্থক্য এইটি যে আপনি ওই ভুল সঙ্গে কিভাবে ডিল করেন। লেখক সবসময় আমাদের বলে যে একটি দুঃখময় গ্রাহক যদি সঠিকভাবে হ্যান্ডেল করা হয় তাহলে সেটি আপনার সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে। এই কারণে কেউ যদি আপনাকে কিছু বলে তাহলে তর্কে যাবেন না, ওটিকে বুঝবেন, সলিউশন দিবেন এবং একটি ছোট কম্পোজিশন তাকে দিয়ে দেবেন। এই ছোট জেস্টার কাস্টমারের মনের মধ্যে আপনার একটি জায়গা সবসময় পাকা করে দেয়। আর তারপরে আসে পাঁচতম এবং শেষ একটি স্টেজ, ক্রিয়েটিং ব্র্যান্ড অ্যাডভোকেট। যদি আপনার কাস্টমার ওই জায়গায় খুশি থাকে তাহলে তাকে শুধুমাত্র রিপিট বায়ার আপনি মোটেই করবেন না, তাকে একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরি করবেন। লেখক এই জায়গায় সাজেশন দেয় যে আপনি রেফারেল প্রোগ্রাম, এক্সক্লুসিভ কমিউনিটিস এবং বিহাইন্ড দ্য সিন কন্টেন্টের দ্বারায় তাকে আপনি নিজের ব্র্যান্ডের একটি ভাগ তৈরি করতে পারবেন। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদের একটি ই কমার্স কোম্পানির উদাহরণ সবসময় দিয়েছে, যার মধ্যে প্রত্যেক লয়াল কাস্টমারদের একটি হ্যান্ড রাইটেন বার্থডে কার্ড এবং ছোট্ট একটি গিফট তারা পাঠিয়েছিল। এর ফল এইটি হলো যে তাদের রেফারেল রেটটি ওই জায়গায় 3 গুণ পর্যন্ত বেড়ে গেল এবং সোশ্যাল মিডিয়ার পরে অর্গানিক একটি বাজ ক্রিয়েট হয়ে গেল। আর শেষে লেখক সবসময় বলে যে কাস্টমার জার্নি ইজ নট এ ফানেল, ইটস এ স্টোরি, অ্যান্ড ইফ ইউ মেক দেম হিরো অফ দ্য স্টোরি দে উইল নেভার ফরগেট ইউ। এবার যখন আমরা বুঝে গেছি যে কিভাবে একটি কাস্টমার জার্নিটিকে ডিজাইন করা যায়, তাহলে নেক্সট স্টেপ আমাদেরকে দেখাবে যে কিভাবে অটোমেশন এবং সিস্টেমের সঠিক ব্যবহার করে এই সম্পূর্ণ জার্নিটিকে বারে বারে আমরা রিপিট করতে পারবো কনসিস্টেন্টলি, প্রেডিক্টিভলি, প্রফিটেবিলি। চ্যাপ্টার 6। আপনি কি কোনোদিন কোনো বিজনেসটিকে কোনো জায়গায় দেখেছেন যে এটি শুরুতে খুব জোশের সঙ্গে হয়েছে, কিন্তু কিছু সময়ের মধ্যে ওই জায়গায় নাড়া শুরু হয়ে গেল? প্রায় এর কারণটি হয় সিস্টেম এবং অটোমেশনের একটি অভাবে। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদের এরকম একটি শেল্ফ শেখায় যেটি যে কোনো বিজনেসটিকে কনফিউশনের এবং ক্ল্যারিটির সঙ্গে এবং স্ট্রেসের সঙ্গে স্কেবিলিটি থেকে নিয়ে চলে যায়। লেখক বলে বিজনেস তত সময় পর্যন্ত আপনার পরে নির্ভর থাকবে যত সময় পর্যন্ত তারপরে সিস্টেম না থাকবে, আর যত সময় পর্যন্ত ওটি আপনার পরে নির্ভর থাকবে তত সময় ওটি কোনো দিন একটি স্বাধীন দেবে না। সর্বপ্রথম কথা আমরা যদি বলি
যে রিপিটেটিভ ওয়ার্কটিকে ওই জায়গায় জানার প্রত্যেক বিজনেসের মধ্যে কিছু এমন ধরনের টাস্ক থাকে যেটি বারে বারে আমাদের করতে হয়, যেমন ইনভয়েস ওই জায়গায় পাঠানো, ওয়েলকাম ইমেল ওই জায়গায় করা, ক্লায়েন্ট ফলো আপ করা। এই সব কাজটি যদি ওই জায়গায় অটোমেট না করা হয় তাহলে এটি আপনার সময় এবং এনার্জিটিকে ওই জায়গায় খেয়ে ফেলবে। লেখক সময় আমাদের বলে যে আপনার সময় সব থেকে কস্টলি একটি সংসাধন, এটিকে এক্সেল শিটলির মোটেই আপনি ফাঁসাবেন না। দ্বিতীয় স্টেজ হচ্ছে প্রসেস ম্যাপিং। লেখক আমাদেরকে সাজেস্ট করে যে আমাদের প্রত্যেক কাজের একটি প্রসেস ডকুমেন্ট তৈরি করুন। এর মানে এটি যে প্রত্যেক স্টেপটিকে ওই জায়গায় লিখে ভিজুয়াল ফ্লো চার্টের রূপে সবসময় তৈরি করা। এর থেকে আমাদের লাভ কী হবে? লাভ হবে যখনই কোনো নতুন লোক আপনার টিমের মধ্যে আসবে তখন আপনি বারে বারে তাকে এটি বোঝার জায়গাতে তাকে শুধুমাত্র একটি সিস্টেম গাইড আপনি দিয়ে দেবেন। এই জায়গায় লেখক একটি ছোট ক্যাফের উদাহরণ দিয়েছে, যেটি প্রত্যেক রেসিপিটিকে, প্রত্যেক কাস্টমার ইন্টারাকশনটিকে এবং প্রত্যেক শিফটের প্রসেসটিকে ওই জায়গায় ডকুমেন্ট করেছে। আর ফল কি হলো? ওই ক্যাফের অনার 3 সপ্তাহের একটি ছুটিতে গিয়েছিল এবং বিজনেস তারপরও ওই জায়গায় প্রফিটে চলতেই থাকলো। এবার বাড়ি হচ্ছে তৃতীয় এবং সবথেকে ইম্পর্টেন্ট একটি ভাগের, অটোমেশন টুলসের ব্যবহার। লেখক কিছু ভালো টুলসের জিক্র সবসময়ের জন্য করেছে, যেমন জাপিয়ার, নোশন, স্ল্যাগ, ট্রেলো এবং অ্যাক্টিভ ক্যাম্পেইন, যেটির সাহায্যে আপনি মার্কেটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং টিম কমিউনিকেশনটিকে ওই জায়গায় অটোমেট করতে পারবেন। একটি স্টোরি সবসময়ের জন্য বলা হয়, একটি কোচিং বিজনেস শুধুমাত্র ইমেল এবং অটোমেশন ওই জায়গায় লাগিয়ে নিজের মাসিক রেভিনিউটিকে 1 লক্ষ থেকে বাড়িয়ে 7 লক্ষ পর্যন্ত করে নিয়েছিল। কারণ হচ্ছে যে সে প্রত্যেক লেটটিকে ওই জায়গায় টাইমের পরে ইমেল দিতে পারত, ফলোআপস ওই জায়গায় অটোমেটিক্যালি বাড়তে থাকতো এবং কনভারজেশন বাড়তে শুরু করে দিল। আর তারপরে আসে চতুর্থ স্টেপ, ডেলিগেশন। প্রত্যেক কাজটিকে আপনাকে নিজেই করার কোনো প্রয়োজন নেই। যখন আপনার কাছে একটি ক্লিয়ার সিস্টেম থাকে তাহলে আপনি ওই কাজটিকে খুব সহজভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এজেন্সি বা টিম মেম্বারটিকে ওই জায়গায় সঁপে দিতে পারেন। লেখক এই জায়গায় সবসময় বলে, যদি আপনি প্রত্যেক কাজটিকে নিজের থেকেই করেন তাহলে আপনি একটি সেলফ এমপ্লয়েড থাকতে পারবেন, বিজনেস ওনার মোটেই থাকতে পারবেন না। লাস্ট এবং সবথেকে ইন্টারেস্টিং ভাগ হচ্ছে ট্র্যাকিং এন্ড অপটিমাইজেশন সিস্টেম তৈরি হয়ে গেছে, অটোমেশন ওই জায়গায় লেগে গেছে। এবার বাড়ি হচ্ছে এটিকে ওই জায়গায় মনিটর করার, সত্যি কি সব কিছু ওই জায়গায় ঠিক চলছে, কোন জায়গায় বটল নেক্স আসছে, কোন স্টেপের মধ্যে কি কাস্টমার ড্রপ করেছে। লেখক সবসময় একটি টুল আমাদেরকে সাজেস্ট করেছে, প্রসেস কেপি শিট, যেটির মধ্যে প্রত্যেক উইকের পারফরমেন্স রেকর্ডটিকে রেকর্ড করা হয়। এর থেকে জানতে পারবেন যে কোন সিস্টেম ওই জায়গায় কাজ করছে এবং কোনটি ওই জায়গায় কাজ করছে না। লেখক এই চ্যাপ্টারটির শেষের মধ্যে একটি পাওয়ারফুল লাইন আমাদেরকে বলেছে, যদি আপনার বিজনেসের মধ্যে সিস্টেম না থাকে তাহলে আপনার বিজনেসটি শুধুমাত্র একটি কস্টলি জব হয়ে যাবে, কিন্তু ওই জায়গায় সিস্টেম থাকে তাহলে ওইটি আপনার সবথেকে হনেস্ট একটি কর্মচারী, যে ছুটি ছাড়া, ব্রেক ছাড়া প্রত্যেক দিন কাজ করতেই থাকে। এবার আপনি যখন সিস্টেম এবং অটোমেশনের রাজটি জেনে গেছেন তাহলে নেক্সট চ্যাপ্টারটি আপনাদের দেখাবে যে কিভাবে একটি ওয়ার্ল্ড ক্লাস টিম তৈরি করা যায়, যেটি শুধুমাত্র আপনার মিশনটিকে বুঝবে না, আসলে ওটিকে নিজের একটি মিশন তৈরি করে নেবে। চ্যাপ্টার 7। আপনি কোনদিন চিন্তা করেছেন যে কিছু বিজনেস এমন লোকেরা চালাচ্ছে যেটিকে দেখে মনে হয় যেন তারা তাদের টিম ছাড়া কোনো কিছুই না, আর কিছু লোকেরা এমনও থাকে যারা নিজের টিমের সব বোঝটি উঠিয়ে নেয়। পার্থক্য শুধু একটুকুই যে একজন টিম তৈরি করেছে, দ্বিতীয় কাজের জন্য লোক রেখেছে। লেখক এই চ্যাপ্টারটির শুরু একটি অবাক করা কথা থেকেই করেছে, যদি আপনি একা খুব তেজ যেতে চান তাহলে যান, কিন্তু আপনি যদি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে চান তাহলে টিম তৈরি করতে হবে। টিমের মানে হচ্ছে শুধুমাত্র লোক মোটেই হয় না, আসলে এমন ধরনের লোক যারা আপনার বিজনেসটিকে ওই জায়গায় বুঝবে, তার মধ্যে বিশ্বাস করবে এবং ওইটিকে ওই জায়গায় বোঝার চেষ্টা করবে। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদেরকে সবসময় বলে যে কিভাবে একটি ওয়ার্ল্ড ক্লাস টিম তৈরি করা যায়। যেমন একটি আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইন করে আর সবথেকে আগে কথা বলে রাইট হায়ারিং মাইন্ডসেটের ব্যাপারে। অনেক বিজনেসম্যান এবং তারা ওনার্সরা এটি সবসময় চিন্তা করে যখন কাজটি ওই জায়গায় বাড়বে তখন আমরা হায়ার করব, কিন্তু লেখক সবসময় বলে আপনি প্রথমে ওই জায়গায় হায়ার করুন,
তখনই ওই জায়গায় কাজটি বাড়বে। যখন আপনি এমন ধরনের লোকেদেরকে টিমের মধ্যে আনেন যাদের কাছে স্কিল রয়েছে আর তারা আপনার মিশনের জন্য খুব পরিমাণে জুনুন রাখে, তাহলে গ্রোথ ওই জায়গায় এক্সপোনেনশিয়াল হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ক্লিয়ারিটি ইন রোলস অ্যান্ড আউটকামস। লেখক বলেছে টিম তৈরি করার সময় সর্বপ্রথম প্রত্যেক রোলের আউটকামটি ওই জায়গায় ডিফাইন করতে হবে। শুধুমাত্র টাইটেল দেবারটি ওই জায়গায় ইনাফ হয় না, আসলে তাদেরকে এইটিও বলতে হবে যে তাদের কাজের রেজাল্টটি কী হবে। একটি মার্কেটিং হেডের কাজটি ওই জায়গায় শুধুমাত্র পোস্ট তৈরি করা মোটেই নয়, আসলে এটি দেখা যে কত লিড ওই জায়গায় এসেছে, কত কনভার্সন ওই জায়গায় হয়েছে। তৃতীয় কথা, কালচারাল ফিট উইথ স্কিল সেট। লেখক এই জায়গায় লেখক খুবই ভালো একটি উদাহরণ দিয়েছে। আপনি খুবই ভালো একটি পাইলটকে ওই জায়গায় রেস কার চালাতে মোটে দিতে পারবেন না যদি সে আপনার রেস টিম কালচারটিকে যদি না বোঝে। এর মানে এইটি যে টিমের মধ্যে শুধুমাত্র ট্যালেন্টই নয়, আসলে ভ্যালুজও ওই জায়গায় আমাদের দেখা উচিত। যদি আপনার বিজনেসটি ওই জায়গায় খুব তেজ নির্ধারণা নিতে বিশ্বাস করে, তাহলে আপনাকে ওই জায়গায় স্লো ডিসিশন মেকার আপনার টিমটিকে ওই জায়গায় পিছনে নিয়ে যাবে। চতুর্থ, প্ল্যানিং এবং রণনীতি হচ্ছে ফিডব্যাক অ্যান্ড গ্রোথ প্ল্যান। টিমকে শুধুমাত্র কাজটি সঁপে দেওয়াই নয়, আসলে সেটিকে গাইড করা এবং তারপরে আগে নিয়ে যাবার সুযোগটিও আমাদের দেওয়া উচিত। লেখক আমাদেরকে সবসময় বলে যে প্রত্যেক টিমি মেম্বারের সঙ্গে সঙ্গে একটি গ্রোথ রিভিউ আমাদেরকে সবসময় করতে হবে প্রত্যেক 90 দিনের মধ্যে, যার মধ্যে তাদের পারফরমেন্স, শেখার ডাইরেকশনটি এবং নতুন নতুন দায়িত্বের মধ্যে যেন সবসময় কথা বলা হয়। এরপরে লেখক খুবই ইম্পর্টেন্ট টুলের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছে, টিম ড্যাশবোর্ড। এর মধ্যে প্রত্যেক ব্যক্তির একটি কি রেসপন্সিবিলিটিস, এরিয়াস এবং ম্যাট্রিক্স সবসময় যেন থাকে। এর কারণে সবাই এটি সবসময় জানতে পারে যে কার পারফরমেন্স কেমনভাবে কোন জায়গায় ট্র্যাক করছে। এর কারণ অ্যাকাউন্টেবিলিটিও সবসময় আসে এবং ওনারশিপও সবসময় আসে। আর শেষে লেখক আমাদের ওই লেভেলের পরে একটি কথা নিয়ে চলে আসে, যে জায়গায় একটি টিম শুধুমাত্র একটি গ্রুপ মোটেই থাকে না, আসলে একটি মিশন ড্রিভেন মেশিন তৈরি হয়ে যায় এটি। এবং উনি সবসময় বলে, যখন প্রত্যেক টিম মেম্বার আমাদেরকে এই কথাটি বলা শুরু করে দেয় যে দিস ইজ মাই কোম্পানি, তখন ওই জায়গায় আসলে একটি গ্রোথ শুরু হয়ে যায়। এই চ্যাপ্টারটি আমাদেরকে সবসময় এটি শেখায় যে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস তৈরি করার জন্য শুধুমাত্র ক্লায়েন্টই নয়, আসলে ওয়ার্ল্ড ক্লাস লোকও প্রয়োজন পড়ে। আর ওইটিকে তৈরি করা, বোঝা এবং সামলিয়ে রাখা, এটি একটি লিডারের আসল একটি পরীক্ষাও হয়। এবার আপনি এটি জেনে গেছেন যে কিভাবে একটি প্রভাবশালী টিম কিভাবে তৈরি করা যায়। তাহলে নেক্সট চ্যাপ্টার আমাদেরকে বলবে যে বিজনেস ব্র্যান্ডটিকে কিভাবে এরকম করা যায় যে লোকেরা কথাটা শোনার সঙ্গে তারপরে বিশ্বাস করা শুরু করে দেয়। ফ্রেন্ডস, আপনি কি কোনো ব্র্যান্ডের নাম শুনে তারপরে কি বিশ্বাস করে নিয়েছেন? যেমন অ্যাপেল, গুগল বা আমুল। আপনি তাদের প্রোডাক্ট দেখেননি, তাদের সার্ভিসটি ট্রাই করেননি, তারপরও আপনার মনের মধ্যে একটি বিশ্বাস ওই জায়গায় সৃষ্টি হয়ে গেছে। এইটি হচ্ছে ব্র্যান্ড পাওয়ার। আর এইটি চ্যাপ্টার আমাদেরকে সবসময়ের জন্য শেখায় যে কিভাবে আপনার বিজনেস একটি এমন ধরনের ব্র্যান্ড তৈরি হতে পারে যেটিকে লোকেরা চোখ বন্ধ করে জন্য চয়েস করে। লেখক সবসময় আমাদের বলে যে একটি ব্র্যান্ড শুধুমাত্র একটি লোগো বা ট্যাগলাইন মোটেই হয় না, এটি একটি অনুভব আমাদের সঙ্গে হয়, যেটি গ্রাহকদের প্রত্যেক ইন্টারাকশনের মধ্যে অনুভব করায়, আপনার ওয়েবসাইট থেকে নিয়ে কাস্টমার সার্ভিস পর্যন্ত। যদি আপনার ব্র্যান্ড ওই জায়গায় খুব বিশ্বাসনীয়, কোয়ালিটি এবং কনসিস্টেন্সির একটি ভাবনা সবসময়ের জন্য জাগায়, তাহলে গ্রাহক অটোমেটিক্যালি ওইটিকে বারে বারে সবসময়ের জন্য চয়েস করে। এই চ্যাপ্টারটির শুরুও এইটি থেকেই হয়, একটি সিম্পল প্রশ্ন থেকে। আপনার ব্র্যান্ড কি আপনাকে অনুভব দেয়? লেখক আমাদেরকে সবসময় বলে যে প্রত্যেক ব্র্যান্ডের একটি ব্র্যান্ড পার্সোনালিটি সবসময় থাকে, কিছু শান্ত, কিছু এনার্জেটিক, কিছু প্রিমিয়াম। আপনার ব্র্যান্ড পার্সোনালিটি ওটি থাকা উচিত যেটি আপনার টার্গেট অডিয়েন্সের মনটিকে ওই জায়গায় টাচ করে দেয়। তাহলে ফ্রেন্ডস, কেমন অনুভব হলো আপনার অডিওটি শুনে? আপনি আগে কোন বিষয়ে জানতে চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান। আপনার একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। এবং হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। ধন্যবাদ।